আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর গণিতের সপ্তম অধ্যায় কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি এই অধ্যায়টি থেকে যে এমসিকিউ এবং এক কথায় উত্তর আসবে বার্ষিক পরীক্ষায় তার সাজেশন নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা এই ক্লাসে আলোচনা করব হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। তোমরা জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষায় 15টা এমসিকিউ প্রশ্ন আসবে এমসিকিউ, এবং 10টা থাকবে এক কথায় উত্তর। টোটাল 25টাই 25 মার্ক। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই বহু নির্বাচনী প্রশ্নতে আমরা যা পড়তেছি ওটা কিন্তু আবার এক কথায় উত্তরে আসতে পারে, আবার এক কথায় উত্তরে যা পড়বো সেটাই কিন্তু বহু নির্বাচনী প্রশ্নতেও আসতে পারে। কাজে আমাদের খুবই সুন্দর করে প্রিপারেশন নিতে হবে। একটার জন্য নিলে আর একটার জন্য কিন্তু হয়ে যাচ্ছে। প্রথম যে প্রশ্ন 1 নম্বর, দেওয়াল ঘড়ির কাঁটাগুলো নিচের কোনটি অতিক্রম করে? দেওয়াল ঘড়ির কাঁটাগুলো কি করে? কৌণিক দূরত্ব অতিক্রম করে। দেখো দেওয়াল ঘড়ি এরকম ভাবে থাকে না, যে মনে করে একটা ঘন্টার কাঁটা এখানে এরকম, এটা কি এখানে ছিল, আগে ছিল মনে করে এখানে, এখন এখানে আসলো, তাহলে কি এটা কোণ তৈরি হলো? এটা একটা কৌণিক দূরত্ব অতিক্রম করলো। একইভাবে এখানে 2 নম্বর প্রশ্ন বলছে, পি এর সাপেক্ষে পি এ এবং পিবি এর অবস্থানের পার্থক্যকে, দেখো পি এ এবং পিবি যেটার অবস্থানের যে পার্থক্য কোনটা, এটা না, এটা কত? মনে করো এখানে একটা কোণ তৈরি হচ্ছে 30 ডিগ্রি বা কোনো একটা, এটাকে বলা হয় কৌণিক দূরত্ব। 3 নম্বর প্রশ্ন, একটি রশ্মি তার প্রারম্ভিক বিন্দুর সাপেক্ষে প্রারম্ভিক অবস্থান থেকে ঘুরে প্রান্তিক অবস্থানে পৌঁছালে কি তৈরি হয়? সেখানে অবশ্যই একটা কোণ তৈরি হয়। 4 নম্বর, কৌণিক দূরত্বকে কি দ্বারা পরিমাপ করা হয়? অবশ্যই ডিগ্রি দ্বারা পরিমাপ করা হয়। আমরা দেখি না এরকম 30 ডিগ্রি 40 ডিগ্রি এরকম লেখা থাকে। তারপর দেখো 5 নম্বর, একটি পূর্ণ ঘূর্ণনকে 360 ডিগ্রি দ্বারা ভাগ করলে যে কৌণিক দূরত্ব পাওয়া যায় তাকে কি বলা হয়? 1 ডিগ্রি বলা হয়। 6 নম্বর, 1 ডিগ্রিকে 60 দ্বারা ভাগ করলে যে কৌণিক দূরত্ব পাওয়া যায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় 1 মিনিট। 7 নম্বর, 1 মিনিটকে 60 দ্বারা ভাগ করলে যে কৌণিক দূরত্ব পাওয়া যায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় 1 সেকেন্ড। 8 নম্বর, নিচের কোন সম্পর্কটি সঠিক নয়? দেখো সঠিক নয় হচ্ছে এই যে ঘ নাম্বার, 1 সেকেন্ড সমান 1 সেকেন্ড সমান এত না, 1 সেকেন্ড সমান হচ্ছে 1/360, 360 না, মানে এখানে 3600 মানে 3600 গুণ 1 ডিগ্রি এরকম। 9 নাম্বার, জ্যামিতিক কোণ কত ডিগ্রি এর বেশি হতে পারে না? 360 ডিগ্রি বেশি হতে পারে না। 1 ডিগ্রি কত মিনিটের সমান? 1 ডিগ্রি হচ্ছে 60 মিনিটের সমান, মানে 1 ঘন্টার সমান আর কি। 11 নাম্বার, কৌণিক দূরত্বের ক্ষেত্রে কোণ কত প্রকারের হতে পারে? 2 রকমের হতে পারে। 12 নম্বর, প্রান্তিক রশ্মি প্রারম্ভিক রশ্মির সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে, যখন ঘড়ির কাঁটার দিকে এরকম ভাবে ঘুরবে তখন ঋণাত্মক কোণ তৈরি হবে। আর যদি ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘরে, 13 নম্বর যেটা বলা আছে সেটা হবে ধনাত্মক কোণ। তারপর 14 নম্বরে বলছে যে জ্যামিতিক কোণের আলোচনা কত ডিগ্রি পর্যন্ত সীমিত রাখা হয়? এটা রাখা হয়েছে 360 ডিগ্রিতে। এরপরে 15 নম্বর বলতেছে যে এই পাশে যে কোণটা কত ডিগ্রি হবে? টোটাল এখান থেকে এই পর্যন্ত আছে 90 ডিগ্রি। সেখান থেকে এই যে 45 ডিগ্রি যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এখানে কত হয়? 45 ডিগ্রি। ঠিক আছে, এটা খ নাম্বার। আচ্ছা, এরপরে 16 নাম্বার, জ্যামিতিতে কোণের আলোচনায় সর্বোচ্চ কত মান কত হতে পারে? সর্বোচ্চ মান হতে পারে আছে 360 ডিগ্রি। এরপর এখানে 1240 ডিগ্রি কোণটি কোন চতুর্ভাগে অবস্থিত? আমরা জানি এরকম 4টা চতুর্ভাগ আছে, তাই না? এরকম প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ এরকম। তো এখানে এই যে কোনো একটা কোণ, মনে করো বড় একটা কোণ দিল, ছোট একটা কোণ দিলে আমরা বুঝতে পারি, মনে করো 30 ডিগ্রি এখানে এইটার ভিতরে আছে। এখন যদি এরকম বড় একটা কোণ দেয় তো আমরা সেটা কিভাবে বুঝবো, কিভাবে এটা করব? আমরা যেভাবে এটা করতে পারি, তো আমি তোমাদেরকে একটা নিয়ম শিখাই দিচ্ছি, তোমরা কিভাবে করবা। যে কোনো একটা কোণ এরকম যদি থাকে সেটাকে প্রথমে ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করবা। এখানে আছে 1240 আছে, মনে করো 1240 কে ভাগ করবা কত দ্বারা? 360 দ্বারা ভাগ করব। ভাগ করলে এখানে কত আসে দেখো, 3 পয়েন্ট সামথিং না? তো 3 পয়েন্ট সামথিং আসে। তো 3 পয়েন্ট মানে পূর্ণ সংখ্যা যেটা থাকবে সেটা বাদ দেব প্রথমে। ঠিক আছে, এখানে মনে করো 3 বাদ দিলাম, পূর্ণ সংখ্যা 3 আছে না, 3 বাদ দিয়ে দিলাম। তাহলে যেটা থাকলো ওটাকে আবার গুণ করব, 360 দ্বারা গুণ করব। গুণ করলে দেখো কত হয়? 160 হয়। তো এই যে 160 হয়, এইটা এবারে চাঁদার সাথে এখানে দেখবো যে এখানে আসলে কোন কোন ঘরে হতে পারে। ঠিক আছে, দেখো 360 এখান থেকে এই পর্যন্ত কত? 90 ডিগ্রি। তাহলে আর থাকে কত? 70 ডিগ্রি, তাই না? আর থাকে কত? 70 ডিগ্রি থাকে। তো 70 ডিগ্রি মনে করে এই সোজা অঙ্কন করলাম, এত পর্যন্ত আসলো। তাহলে এটা কোন ঘরে আছে দেখেই বোঝা যাচ্ছে, এটা আছে প্রথম চতুর্ভাগ, এটা আছে দ্বিতীয় চতুর্ভাগ, তার মানে এটা দ্বিতীয় চতুর্ভাগে রয়েছে এইভাবে। তারপর দেখো এত ডিগ্রি কোণটি কোন চতুর্ভাগে অবস্থিত? তো দেখো আমরা একইভাবে
এইভাবে একটু প্রথমে দিয়ে নেব, এরপর আমরা হিসাব করব ক্যালকুলেটরের মাধ্যমে। কত আছে এখানে? এখানে আছে 21,000, মাইনাস দেব না, প্রথমে এমনি হিসাব করি। 2130 ভাগ হচ্ছে 360, ভাগ করলাম কত আসে এখানে দেখো 5 আসে, পূর্ণ সংখ্যা আছে 5, তাহলে এখান থেকে 5 বিয়োগ করে দেব। বিয়োগ করলে যেটা থাকবে সেটাকে আবার 360 দ্বারা গুণ করে দেব। তাহলে দেখো এখানে 330 আসে, 300 কত আসে 30 আসে। এখন মানে 360 এর ভিতরে নিয়ে আসবো আমরা, 330 আসে। আচ্ছা এইবার 330 কিন্তু এটা নেগেটিভ আছে, নেগেটিভ থাকলে আমরা এইভাবে যাইতে পারবো না, আমাদের ঘড়ির কাঁটার দিকে যাইতে হবে। তাহলে ঘড়ির কাঁটার দিকে যাইতে হলে আমাদের এই দিকে যাইতে হবে। দেখো এখান থেকে এই পর্যন্ত আসলাম, তাহলে আমাদের কত ডিগ্রি হলো? 180 ডিগ্রি হলো। এখান থেকে এই পর্যন্ত কত? 180 ডিগ্রি। তার মানে এখান থেকে আমরা 180 যদি বিয়োগ করে দিই, আরো কত রয়েছে? 150। তো আরো 90 এখানে আসলাম, আরো 90 যদি আসি, তাহলে এখান থেকে আরো 90 বাদ দিয়ে দিলাম, তাহলে আর কতটুকু থাকলো? আর থাকলো 60। তাহলে এই 60 ডিগ্রি মনে করো এই যে এখান থেকে আমরা অঙ্কন করলাম, বা এই জায়গায় যে কোনো একটা জায়গা হলো এখানে 60 ডিগ্রি। তাহলে এটা আছে কোথায় বলতো? প্রথম চতুর্ভাগে আছে না? প্রথম চতুর্ভাগে নেগেটিভ থাকার কারণে আমরা বিপরীত দিকে ঘুরে আসতেছি, এটা কিন্তু প্রথম চতুর্ভাগে অবস্থিত। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর দেখো যে এটা বলছে যে এই যে কোণের অবস্থান কোন চতুর্ভাগে হবে, সেম ভাবে আমরা করতে পারি। দেখো এই যে এইভাবে প্রথমে কি করব, পুরা বড় একটা কোণ এটাকে ভাগ করব কত দ্বারা? 360 দ্বারা ভাগ করব। এই 360 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে কত আসলো? এই যে এটা এখান থেকে পূর্ণ সংখ্যা মানে পয়েন্টের আগে কত আছে? 1, পূর্ণ সংখ্যা আছে 1, এই 1টা বিয়োগ করে দেব। বিয়োগ করলে যেটা থাকবে সেটাকে আবার 360 দ্বারা গুণ করে নেব, গুণ করলে হচ্ছে 100। ঠিক আছে, তার মানে 100 কোণ দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 90, আর মনে করো 10, তাহলে এতটুকু হচ্ছে, তাই না? এই পর্যন্ত হচ্ছে, তাহলে এটা কি দ্বিতীয় চতুর্ভাগে, তার মানে এটা দ্বিতীয় চতুর্ভাগে। এই যে খুব সহজে পারা যাচ্ছে। দেখো এই যে এই কোণটা, কোণের অবস্থান কোন চতুর্ভাগে হবে? এই যে একটা কোণ এখানে কত আছে দেখো 500। এইভাবে যদি আমরা করি একদম পিওরলি ভাবে করতে পারবো। 545 একে ভাগ করব কত দ্বারা? 360 দ্বারা ভাগ করব। ভাগ করলে পূর্ণ সংখ্যা আছে 1, 1 বিয়োগ করে দেব। বিয়োগ করে যেটা থাকবে সেটার সাথে 360 গুণ করে দেব। গুণ করলে কত থাকে? 185 থাকে। খেয়াল করো একটু, এই যে এইখান থেকে যখন এই পর্যন্ত আসলাম, এটা হচ্ছে 180 আসা হলো, 80 ডিগ্রি, তাই না? আর আছে কত? 5 ডিগ্রি। তাহলে 5 ডিগ্রি মনে করে এই সোজা এই যেটা, তাহলে এটা আছে কত? তৃতীয় চতুর্ভাগে, তার মানে এটা হবে তৃতীয় চতুর্ভাগে। তারপরে বলছে যে এই কোণের অবস্থান কত ডিগ্রি কোন চতুর্ভাগে হবে? দেখো এখানে কিন্তু 80 ডিগ্রি, তাও আবার নেগেটিভ আছে। নেগেটিভ থাকলে এই উপরের দিকে যাওয়া যায় না, কোন দিক থেকে আসতে হয়? নিচের দিক থেকে আসতে হয়। তাহলে মনে করো 80 ডিগ্রি আমরা এই সোজা অঙ্কন করতে পারলাম, এখান থেকে এইটুকু মনে করো 80 ডিগ্রি। এটা আছে কোন চতুর্ভাগে? অবশ্যই চতুর্থ চতুর্ভাগে। তাহলে এইভাবে এখানে বলে দিতে হবে চতুর্থ চতুর্ভাগে। পরে বলছে যে নিচের কোন কোনটি চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে। তো চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে কোন কোনটা, এটা আমাদের হিসাব করে দেখতে হবে। এখন মনে করো একটা কোণ যে কোনটাকে এইভাবে আমরা হিসাব করব। এখানে কত আছে একটু খেয়াল করি, এখানে আমাদের চতুর্থ চতুর্ভাগে কোনটা আছে সেটা দেখতে হবে। তো এখানে নেগেটিভ যেটা শুরু করি, মনে করো খ নাম্বারে যদি হিসাব করি, এখানে কত আসে? 750 আছে। তো এটাকে 360 দ্বারা প্রথমে ভাগ করব। ভাগ করলে কত আসে? এখানে এটা যেটা পূর্ণ সংখ্যা আছে সেটাকে 2 দ্বারা বিয়োগ করে দেব, বিয়োগ করে যেটা থাকবে সেটাকে আবার 360 দ্বারা গুণ করে দেব। তাহলে এখানে কত? 30 আসে। 30 যেহেতু এটা নেগেটিভ, তার মানে এইখানে হয়তো হতে পারে, তাই না? এই যে সোজা, তার মানে এটা কি চতুর্থ চতুর্ভাগে, তাহলে এটা হবে এই খ নাম্বার। আশা করি আমরা বুঝতে পেরেছি, তাই না? 23 নাম্বার, যে কোন চতুর্ভাগের ভিতরে অবস্থান করে, যে কোন আর কি চতুর্ভাগের ভিতরে অবস্থান করে তাকে কি বলা হয়? মানে এখানে বলা আছে যে মনে করো এই একটা চতুর্ভাগ, এইখানে যে সমস্ত কোণ, এই সমস্ত মনে করো এই জায়গায় অবস্থান করলো, অথবা এই সোজা, অথবা এই সোজা, এইখানে যদি অবস্থান করে, ঠিক আছে, তখন তাকে কি বলা হয়? তাকে বলা হয় কোয়াড্রেন্ট কোণ বলা হয়। আর যে কোন অক্ষের উপরে, আচ্ছা অক্ষ মানে কি? মনে করো এই যে এক্স অক্ষ এখানে, অথবা এখানে, অথবা এই সোজা যদি অবস্থান করে, তখন তাকে বলা হয় কোয়াড্রেন্টাল কোণ বলা হয়। তারপরে 25 নম্বর, আদর্শ অবস্থানে 210 ডিগ্রি কোণটির প্রান্তিক বাহু কোন চতুর্ভাগে অবস্থিত? এটা আছে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। বলছে যে আদর্শ অবস্থানে 360 ডিগ্রি কোণটির প্রান্তিক বাহু কোন চতুর্ভাগে অবস্থিত? ওই যে ওটার মতো দেখো, যেরকম এখান থেকে এই পর্যন্ত আসলাম, তাহলে কত? এখানে এই পর্যন্ত হচ্ছে 160, তাহলে এখানে আছে 210, তাই না? 210, তার 160 না 180, এখান থেকে 180 বিয়োগ করে দেবো, তাহলে কত থাকলো? 30। তার 30 তো এই যে এই সোজা অঙ্কন করে দিচ্ছে, তার মানে কি এটা তৃতীয় চতুর্ভাগে রয়েছে। তারপর 26 নম্বর, আদর্শ অবস্থানে দুইটি ত্রিকোণমিতিক কোণের প্রান্তিক রশ্মি একই হলে
কোণ দুইটিকে কি বলা হয়, তা কোণ দুইটিকে তখন বলা হয় কোয়াটারমিনাল কোণ বলা হয়। ঠিক আছে, আবার বলি, আদর্শ অবস্থানে দুইটি ত্রিকোণমিতিক কোণের প্রান্তিক রশ্মি যদি একই হয়, হ্যাঁ, আদর্শ অবস্থানে দুইটি ত্রিকোণমিতিক কোণের প্রান্তিক রশ্মি মানে শেষ রশ্মি যদি একই জায়গায় হয় তখন তাকে কোয়াটারমিনাল কোণ বলা হয়। কোয়াটারমিনাল কোণ বলা হয়। এইখানে বলছে যে এই কোণ এবং এই কোণ দুইটি পরস্পরে কি হবে, কোণ দুইটি পরস্পরে আগে আমরা একটু কোণ দুইটার অবস্থান একটু দেখি। একটা হচ্ছে 300 কত বলতো, 300 হচ্ছে 90 ডিগ্রি। এখন 390 ডিগ্রি যদি হয় পুরাটা ঘুরে আসলাম, ঘড়ি কাটা বিপরীত দিকে আসতে হবে, যেহেতু ধনাত্মক কোণ আসলে আমাদের 360 ডিগ্রি আসা হলো। 360 ডিগ্রি আরো থাকলো কত, 360 ডিগ্রি হলে আরো 30 ডিগ্রি থাকে, তার মানে 30 ডিগ্রি মানে এইখানে মনে করো, তো এইখানে এটা হচ্ছে 390 ডিগ্রি কোণের অবস্থান। তার মানে শেষ অবস্থান কোথায়, এখানে দ্বিতীয় চতুর্ভাগে রয়েছে, দ্বিতীয় চতুর্ভাগে, সরি প্রথম চতুর্ভাগে। আবার এখানে আছে -330, -330 আছে, তো -330 হলে এটাকে এইভাবে আনতে হবে, তাই না, এই যে এইরকম ভাবে আসবে সেটা। তো এইভাবে যদি আসে তাহলে এই রেখার উপরে আসলে এই যে এই সময় এই জায়গায় আসবে, তাহলে কি এখানে দেখো 26 নম্বর যদি খেয়াল করি, আদর্শ অবস্থানে দুইটি ত্রিকোণমিতিক কোণের প্রান্তিক রশ্মি একই হলে, তো প্রান্তিক রশ্মি একই জায়গায় না, যদি একই হয় তাহলে কি হবে, কোয়াটারমিনাল কোণ হবে। এই জন্য আবার এখানে 26 নম্বর 28 নম্বর 45 ডিগ্রি এবং -315 ডিগ্রি কোণ দুইটা পরস্পরে কি হবে, এরাও কোয়াটারমিনাল হবে। কেন, এই দেখো এখানে যদি দেখি তাহলে 45 ডিগ্রি কোণ যদি অঙ্কন করা হয়, এটা আছে 45 ডিগ্রি কোণ, আর -315, তো -315 যদি হয়, দেখো এখান থেকে এইভাবে আসলাম, তাহলে মাইনাস এই যে আইসে মাইনাস এই জায়গা আসলে হচ্ছে 315 ডিগ্রি হচ্ছে। তো এই জায়গা যদি হয় তাহলে কি হবে, কোয়াটারমিনাল হবে, এটা ঠিক আছে। এরপরে চলে যায় পরেরটায় 29, 30 ডিগ্রি কোণের কোয়াটারমিনাল কোণ নিচের কোণটি হবে, মানে 30 ডিগ্রি কোণ দেখো অবস্থান কোথায় হবে, 30 ডিগ্রি মনে করে এই সোজা হলো, তাই না, 30 ডিগ্রি, তাহলে আর একটা কোণের এই অবস্থান এখানে হতে হবে, তাহলে সেটা কোথায় কোন জায়গায় হবে, ঠিক আছে, সেটা আমাদের দেখতে হবে। সেটা হবে দেখো 390 ডিগ্রি যদি হিসাব করি, দেখো এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসলো, তাহলে কত ডিগ্রি হলো, 360 ডিগ্রি হলো। 360 ডিগ্রি, আর 360 ডিগ্রি থেকে যদি আমরা এই এখানে আছে কত, 390 থেকে যদি 360 ডিগ্রি বিয়োগ করে দেওয়া হয় তাহলে কত থাকলো, 30। তার মানে 30 ডিগ্রি কোণে যেখানে একই রেখার উপর পড়তেছে একই চতুর্ভাগে, তখন এটা কি হবে, কোয়াটারমিনাল কোণ হবে। পরীক্ষা যদি আসে, এমসিকিউ তে আসুক অথবা এক কথায় উত্তর আসুক, এভাবেই কিন্তু উত্তরগুলো করতে হবে। 30 নম্বর 2-3 বিন্দুর সাপেক্ষে cos থিটা কি, cos থিটা কি 2-3 মানে 2,3 বিন্দুর সাপেক্ষে cos থিটা কোথায় হবে, একটু খেয়াল করি এটা কিভাবে করতে হবে। এই যে এইভাবে, এখানে দেখো আমরা যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে এই যে 2 হবে হচ্ছে ভূমি আর 3 হবে কি লম্ব, তাহলে এখানে অতিভুজ কত হবে, অতিভুজ হবে দেখো লম্ব হচ্ছে লম্বের স্কয়ার যোগ ভূমির স্কয়ার, তাহলে এখানে কত হলো, 2 2 গুণ 4 4 আর এখানে 3 3 9, 4 আর 9 কত হয়, 13 হয়, তাই না, 13 √13 হয়। এখন এই অতিভুজ আছে √13। এখন যেহেতু বলছে cos থিটা সমান আমরা কি জানি, cos থিটা সমান আমরা জানি ভূমি ভাগ হচ্ছে অতিভুজ, ভূমি ভাগ হচ্ছে অতিভুজ। এখানে ভূমি কত, ভূমি হচ্ছে 2, তাহলে এখানে 2 আর অতিভুজ হচ্ছে কত, √13 এটা। এরপরে দেখো এখানে 31 নাম্বার 11,15 বিন্দুর সাপেক্ষে tan থিটা কত হবে, সেম ভাবে করতে হবে আমাদের এটা। হ্যাঁ, দেখো এটা যদি এত হয়, এটা যদি ভূমি হয় আর এটা তাহলে কত হবে, এটা হবে লম্ব। tan এর সাথে ভূমির আর লম্বের সম্পর্ক, অতিভুজ এখানে লাগতেছে না, তো tan সমান কত আমরা জানি, লম্ব ভাগ হচ্ছে ভূমি, ভাগ হচ্ছে ভূমি। এখন যদি লম্ব কত হবে, এখানে লম্ব হচ্ছে 15 আর ভূমি হচ্ছে 11, তাহলে এটা হবে এই যে এটা 15 ভাগ 11। এরপরে 32 নম্বর বলছে আদর্শ অবস্থানে কোয়াড্রেন্টাল কোণের প্রান্তিক রশ্মি কোথায় অবস্থান করে, যে কোনো অক্ষের উপরে অবস্থান করে, তাই না। এই যে আমরা জানি এই অক্ষ এই অক্ষ এই অক্ষ অথবা এই যে এই অক্ষের উপরে অবস্থান করলে তখন সেটাকে কোয়াড্রেন্টাল কোণ বলা হয়। এরপরে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে এখানে, বলছে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের উপরে P1,0 একটি বিন্দু, P1,0 একটা বিন্দু, এই যে এটা। এখন আমাদের বলছে যে PO মানে সমান আর সমান কত, এখানে যে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি যেরকম, তাহলে এখান থেকে 1 হবে হচ্ছে ভূমি আর লম্ব হচ্ছে 0 হবে, তাই না, 0তে একই ওই বিন্দুর উপরেই, তাহলে এখানে আর কত হবে, এখানে আর এর মান কত হবে, আর কত হবে, আর হবে
1 স্কয়ার যোগ 0 স্কয়ার, তাই না, 0 এর স্কয়ার, তার মানে 1ই হবে। আসলে এখানে তো চতুর্ভুজ অঙ্কন করাও যাচ্ছে না, তাই না, এরকম হবে। তাহলে এখানে অতিভুজটা ওই আরই হবে, মানে আর মানে 1ই হবে আর কি 33 এর। তারপরে sec থিটা সমান কত হবে? sec থিটা দেখো এখানে যদি আমরা ওই যে ত্রিভুজটার কথা যদি একটু চিন্তা করি, এখানে 1 এখানে 0 আর অতিভুজ হচ্ছে 1 হয়ে গেল। sec থিটা সমান কত? sec থিটা হচ্ছে অতিভুজ ভাগ হচ্ছে ভূমি, অতিভুজ ভাগ হচ্ছে ভূমি। এখন অতিভুজ যদি 1, এখানে 1 দেখতেই পাচ্ছি আর ভূমিও 1, তাহলে 1/1 সমান 1ই হবে। 11 কত এখানে 34 এর গ হবে। tan থিটা সমান কত হবে? tan থিটা সমান লম্ব ভাগ হচ্ছে ভূমি, এখানে লম্ব কত 0 আর ভূমি আছে 1, তার মানে এটা 0 হবে। মানে উপরে যদি 0 হয় নিচে যে কোনো সংখ্যা যদি থাকে 0 বলে তাহলে সেটা মান হয় 0, তাহলে এটা হবে 35 এর। এরপরে 36 নম্বর, তো এখানে বলছে আদর্শ অবস্থানে কোয়াড্রেন্ট কোণের প্রান্তিক রশ্মি কোথায় অবস্থিত হবে? এটা হবে যে কোনো চতুর্ভাগে, এই যে এই ভিতরে হবে, এই যে এখান থেকে এতটুকুর ভিতরে, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু ভিতর, তবে অক্ষের উপরে অবস্থান করবে না, ঠিক আছে। এরপর দেখো আরেকটা বিন্দু দেওয়া আছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের উপরে P1,1 বিন্দু অবস্থিত। এখন এখানে অতিভুজ বের করতে হবে। এই যে একইভাবে যদি আমরা চিন্তা করি, এখানে কত হবে? এটাকে 1 হলে এটা 1 হবে, তাহলে অতিভুজ কত হয়? 1 স্কয়ার যোগ 1 স্কয়ার মানে 2, √2 হবে, ঠিক আছে। তাহলে এখানে আর এর মান কত হবে? √2 হলো। এরপরে sec থিটা, sec থিটা সমান কত বলতো? এই যে sec থিটা সমান কত? এটা 1, এটা হচ্ছে √2। sec টা হচ্ছে অতিভুজ ভাগ হচ্ছে ভূমি। এখন অতিভুজ কত? √2 ভাগ হচ্ছে ভূমি 1, তার মানে এখানে √2ই হবে। তারপর এখানে sin থিটার মান বের করতে হবে। sin থিটা মানে কত? sin থিটা মানে লম্ব ভাগ হচ্ছে অতিভুজ, অতিভুজ তো লম্ব হচ্ছে 1 আর অতিভুজ কত? √2, ঠিক আছে, 1/√2 হবে। তাহলে এখানে গ নাম্বার হবে आंसर। এরপর 40 নম্বর, দ্বিতীয় চতুর্ভাগে নিচের কোন ত্রিকোণমিতিক অনুপাতটি ধনাত্মক? ঠিক আছে, দ্বিতীয় চতুর্ভাগে, এই যে দ্বিতীয় না, এই দ্বিতীয় চতুর্ভাগ মানে এই জায়গা, এইখানে sin থিটা tan থিটা আছে ধনাত্মক এই জায়গা, ঠিক আছে। তাহলে এখানে sin থিটা হবে। এখন x এর মান যদি 0 এর চেয়ে বড় হয় আর y এর মান যদি 0 এর চেয়ে ছোট হয়, এর জন্য নিচের কোন সম্পর্কটা সত্য? ধরো এই সম্পর্কটা সত্য হবে কোনটা? তাহলে এখানে দেখো x এর মান যদি কত হয়? 0 এর চেয়ে বড় হয়, বুঝছো? x মানে কি? ভূমি, আর এটা হচ্ছে লম্ব, ঠিক আছে। যদি হয় এরকম, তাহলে বলা হচ্ছে যে x এর মান যদি, তাহলে কোথায় অবস্থিত হবে এটা দেখো, x এর মান যদি 0 এর চেয়ে বড় হয়, তাই না, আর y এর মান যদি 0 এর চেয়ে ছোট হয় বল মানে কি? নেগেটিভ হয়। মানে x এর মান যদি ধনাত্মক হয় আর y এর মান যদি নেগেটিভ হয়, তাহলে সেটা কি হবে? তাহলে এখানে কি হবে? সবগুলো হচ্ছে ধনাত্মক হবে। এই যে এখানে 44 নম্বরে ধনাত্মক হবে, 43 নম্বর হবে মানে পূরক কোণ হবে। ওকে, তারপর এটা চলে যায় এখানে 45 নম্বর, এখানে বলছে 90 মাইনাস থিটা কোন চতুর্ভাগে অবস্থিত? 90 মাইনাস থিটা, এই যে 90 ডিগ্রি তো এই পর্যন্ত, তাই না। এখান থেকে যদি থিটার মান বিয়োগ করে দিই, থিটার মান কত হতে পারে? মনে করো সর্বোচ্চ 90 এর চেয়ে কম হবে, তার মধ্যে এই চতুর্ভাগই থাকতেছে, তার মানে প্রথম চতুর্ভাগে cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত হবে? এটা তখন tan থিটা হয়ে যায়, ঠিক আছে, সূত্র এটা। তারপর sec 90 ডিগ্রি মাইনাস থিটা, sec তখন কি হয়ে যায়? sec তখন হয়ে যায় cosec হয়ে যায়, ঠিক আছে এটা। তারপরে এখানে cos 150 ডিগ্রি সমান কত? তো এখানে অবশ্যই আমাদের আমরা এইভাবে হিসাব করতে পারি। দেখো এখানে cos কত ডিগ্রি? cos 150, এই যে 150 ডিগ্রি, এর মান কত হবে? এই দেখো -√3/2, -√3/2, এই যেটা আসলো। এরপরে দেখো cos 180 প্লাস থিটা সমান কত হবে? cos 180 প্লাস থিটা সমান হচ্ছে, এই যে cos এর ক্ষেত্রে 180 প্লাস থিটা, দেখো cos 180 মানে কত? এই যেখানে থিটা মানে কি? এই যে তৃতীয় ঘরে, তো তৃতীয় এই ঘরে কিন্তু cos ঋণাত্মক, তার মানে cos থিটা থাকলো, কিন্তু এই ঘরে cos ঋণাত্মক, এর জন্য এখানে মাইনাস cos থিটা। 50 ডিগ্রি, এখানে দেখো 270, তো এখানে যদি 270 আমরা দিই, এটা কোন চতুর্ভাগে এটা অবস্থিত হচ্ছে বলতো? এটা কোসেক আর কি, কোসেক হচ্ছে 270 মাইনাস থিটা, তাহলে এটা হয়ে যাচ্ছে কত? একটা জিনিস একটু খেয়াল করো, একটা সূত্র, কোসেক মনে করো n ইনটু 90 ডিগ্রি প্লাস অথবা মাইনাস থিটা, এটা সূত্র হচ্ছে কোসেক তখন সেক হয়ে যাচ্ছে, হ্যাঁ, তো এখানে সেক হয়ে যাবে, আর এখানে থিটা, সেক থিটা থাকবে। আর এই যে n এর মান যদি নেগেটিভ হয়, মানে বিজোড় হলে এখানে একটা মাইনাস আসবে। এখানে
270 কে কি লেখা যায় দেখো, 270 কে লেখা যায় হচ্ছে, দেখো 270 কে যদি আমরা 90 দিয়ে ভাগ করি, 90 দিয়ে যদি ভাগ করি, সরি 90 দিয়ে ভাগ করি, কত হয়? 3 হয়। তাহলে 3 মানে এখানে এই 90 এই n এর জায়গায় যদি 3 হয়, 3 কি বিজোড় না? বিজোড় হলে এখানে নেগেটিভ আসবে, তার মানে এটা आंसर হবে খ। এরপরে cos 225, হ্যাঁ cos দেখো, cos 225 কত হয় এই মানটা? -1/√2, -1/√2 কত? এই দেখো মাইনাস এরকম আছে না, -√2/2 এরকম, তার মানে এটাকে লেখা যায় -1/√2। কেন? দেখো -1/√2 আছে আর নিচে 2 আছে, 2 কে লেখা যায় √2 গুণ √2, এটা কাটা যায়, অপরে 1 আর নিচে এটা ক থাকবে 1 নম্বর। তারপরে sin 570, দেখো এখানে sin 570, এই যে 570, 570 মানে কত? -1/2, এটার মান কত হবে? -1/2, এটা হবে গ নম্বর। এরপরে 53 নম্বর, 53 নম্বর এখানে কত? দেখো sin কত? এখানে 420, এখানে কত? √3/2, তো এখানে √3/2। 54 নম্বর cos কত? এখানে মানগুলো এইভাবে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বসাই দেব, হ্যাঁ 405, এখানে কত হয়? দেখো এখানে আছে √2/2 আছে, এখানে √2 ভাগ এর নিচে 2, √2 যেটা 2 আছে শুধু, এটাকে √2 গুণ √2 লেখা যায়, এটা কাটা যায়, তাহলে উপরে থেকে 1 নিচে থেকে √2, তার মানে এটা 1/√2 লেখা যায়। 55 নম্বর tan এত ডিগ্রি, tan কত হবে? দেখো tan 315, 315 কত হয়? -1, এটা হবে -1 এরকম। 56 নম্বর প্রান্তিক রশ্মি x অক্ষের সাথে যে সূক্ষ্মকোণ উৎপন্ন করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় রেফারেন্স কোণ বলা হয়। এরপরে 57 নম্বর 320 এর রেফারেন্স কোণ কত হবে? হ্যাঁ বলছে কি রেফারেন্স কোণ কাকে বলে? প্রান্তিক রশ্মি x অক্ষের সাথে যে সূক্ষ্মকোণ উৎপন্ন করে, ঠিক আছে, x অক্ষের সাথে যে সূক্ষ্মকোণ উৎপন্ন করবে তাকে কি বলে? রেফারেন্স কোণ। তার মানে 320 কত? 320, দেখো 320 ডিগ্রি, এই যে 320, তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি বলতো? আচ্ছা উল্টা না, যেহেতু পজিটিভ উপর থেকে আসতে হবে, এখান থেকে এই পর্যন্ত কি বলতো? এই পর্যন্ত হচ্ছে তোমার 180 হচ্ছে, তাহলে 180, দেখো আমাদের আর কত ডিগ্রি আছে? 320 থেকে যদি আমরা 180 বিয়োগ করে দেই, 180, তাহলে কত থাকে? এই যে 140, একে আবার 90 বিয়োগ করে দেবে এখান থেকে। কেন? আমি বোঝাচ্ছি, দেখো 90 যদি আমরা এখান থেকে বিয়োগ করে দিই, ঠিক আছে, 90 না সরি, দেখো প্রথমে আমাদের কি করতে হবে? 210 থেকে আমরা বিয়োগ করে দেব কত? 180 বিয়োগ করে দিলাম। কেন 180 বিয়োগ করে দিলাম? কারণ আমরা তো এই পর্যন্ত চলে আসছি, আর আছে আমাদের কত ডিগ্রি? দেখো 20 ডিগ্রি, 30 ডিগ্রি, তো 30 ডিগ্রি এখান থেকে অঙ্কন করতে হবে, তার মানে এখান থেকে এই যাচ্ছে অক্ষ, এখান থেকে এতটুকু কত হলো? 30 ডিগ্রি, তার মানে এখানে রেফারেন্স কোণ কত হবে? 30 ডিগ্রি হলো এই যে এখানে। এরপর দেখো 59 নাম্বার, এ তো বিন্দুকে আর কমা থিটা এর মাধ্যমে প্রকাশ করলে কি হবে? দেখো এখানে আর এর মান কত হবে সেটা প্রথমে বের করতে হবে। তো ওই যে কোণটা, কোণের প্রথমে কি আছে? ভূমি কত? -√3, আর এই যে উচ্চতা এটা কত? 1, তাহলে এখানে অতিভুজ কত হবে? অতিভুজ হবে এই যে এটা -√3 এর স্কয়ার করে দিলাম, প্লাস হচ্ছে 1, তাহলে দেখো -√3 করলে কত হয়? 4 হয়, 3 হয়, 3 আর 1 যোগ করলে কত হয়? 4, 4 কে রুট করলে কত হবে বলতো? 4 কে রুট করলে হবে হচ্ছে, দেখো এখানে একটু ভালো করে খেয়াল করো, √3 কে স্কয়ার করলাম, তাহলে এখানে কত হবে? 3 হবে, আর এখানে থাকবে 1, তাহলে কত হচ্ছে? 4 না, 4 কে রুট করলে কত হবে? 2 হবে। এখানে সব জায়গায় কিন্তু √2 আছে, কিন্তু এখানে হবে যে কোনো যেটা সঠিক आंसर হবে সেটা হবে 2, কিন্তু 2 হওয়া লাগবে, ঠিক আছে। এবং থিটার মান কত হবে? tan থিটা বের করতে হবে, tan থিটা সমান কত? লম্ব ভাগ হচ্ছে ভূমি, দেখো লম্ব 1/- এরকম -3, তাহলে এখানে 1/-3 মানে 1/-√3 আর কি, কত ডিগ্রি মান হয় এটা আমাদের থিটার মান বের করতে হবে। থিটা কিভাবে বের করতে হবে? দেখো tan ইনভার্স -1/√3 যে এরকম, তাই না? ওকে, তো এখন আমরা এটা বের করব কিভাবে? দেখো এটা আসলে কোন চতুর্ভাগে অবস্থিত আছে? মাইনাস, x এর মান মাইনাস, দেখছো, তার মানে এই চতুর্ভাগে আছে, কিন্তু দেখছো এই যে এই চতুর্ভাগে, ঠিক আছে, এই চতুর্ভাগে যদি হয় তো এইখানে এই মানটা এইখানে কত আসে? খেয়াল করে একটু খেয়াল করে, এখানে এই চতুর্ভাগ, এখানে দেখছো মাইনাস কিভাবে বের করলাম? দেখো প্রথমে শিফট চাপে tan বের করতে হবে, tan, তারপরে এখানে যে মানগুলো আছে কত আছে? 1 ভাগ হচ্ছে -√3, এই যেটা, এটা কত আসে? এই যে দেখো -30 আসে, -30। আর এখন আমাদের যেহেতু এই চতুর্ভাগে অবস্থিত হবে,
পুরাটা কত, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 180, এখান থেকে 30 বিয়োগ করে দিতে হবে, তাহলে কত হচ্ছে 180 থেকে যদি আমরা 30 বিয়োগ করে দিই তাহলে 150 থাকতেছে, 150। তার মানে এটা হবে, এটা হওয়ার কথা, কিন্তু রুট এখানে আছে √2, মূলত এখানে 2 হবে, বুঝছো? কেন হবে সেটা তো দেখলাম আমরা। এরপরে 60 নাম্বার, একটি বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় রেডিয়ান কোণ বলা হয়। নিচের কোণ সম্পর্কটি সঠিক সম্পর্ক হচ্ছে r সমান s/θ অথবা s সমান r/θ, ঠিক আছে? এই সম্পর্কটা হচ্ছে সঠিক, ক নাম্বার। এখন 360 ডিগ্রি কত রেডিয়ান? 360 ডিগ্রি হবে 2 পাই রেডিয়ান, ঠিক আছে? দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পাই রেডিয়ান, আর এখান থেকে এইটুকু আছে আরো পাই, তার মানে 2 পাই রেডিয়ান, ঠিক আছে? আর এখান থেকে পুরোটা গুলো আসলে তো 360 ডিগ্রি হলো, তাহলে 360 ডিগ্রি সমান 2 পাই রেডিয়ান। 1 ডিগ্রি সমান কত রেডিয়ান? 1 ডিগ্রি সমান হচ্ছে, এটা সূত্র, এগুলো তো মনে রাখতে হবে, পাই বাই 180 রেডিয়ান। এরপরে বলছে যে চাকাটির পরিধি কত হবে? এখানে উদ্দীপক দেওয়া নেই, এরকম একটা উদ্দীপক দেওয়া থাকবে, এখানে দেখো, তো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, দেখো উদ্দীপকটা, নিচের উদ্দীপকটি পড়ো। একটি গাড়ির ব্যাস 56 সেন্টিমিটার এবং প্রতি সেকেন্ডে 7 বার ঘোরে। ব্যাস যদি 56 থাকে তাহলে ব্যাসার্ধ হবে এর অর্ধেক, ঠিক আছে? ব্যাসার্ধ কত হবে? 2 দিয়ে, 56 ভাগ 2, দেখো 56 কে 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? 28 হয়, তাহলে এখানে 28 হচ্ছে ব্যাসার্ধ। পরিধি কত? পরিধি সূত্র 2 পাই r, ওকে, এটা হচ্ছে সূত্র, পরিধি সূত্র। এখন এখানে 2 ইন্টু পাই, পায়ের মান কত? 3.1416 গুণ হচ্ছে 28, এই যে 28 দিয়ে গুণ করে দিলাম, কত হলো? 175 পয়েন্ট সামথিং, তার মানে এই যে এটা প্রথমটা, ঠিক আছে? এরপরে দেখো 65 নম্বর, গাড়িটি 1 সেকেন্ডে কতবার ঘুরবে? তাহলে এখানে প্রতি সেকেন্ডে কতবার ঘোরে? 7 বার। 1 সেকেন্ডে 7 বার ঘোরে, গাড়িটি 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে তাই বলতেছে, ঠিক আছে? তাহলে একবার অতিক্রম করে, তো যে এই দূরত্বটা একবার ঘুরলে, তাহলে 7 বার ঘুরলে 7 গুণ করে দিতে হবে এর সাথে, দেখো এর সাথে 7 গুণ করে দেবো, তাহলে কত হচ্ছে? এই যে 1231, এই যে এটা, এই মান, এই যে এটা, ঠিক আছে? তারপরে এখানে 65 নাম্বার, গাড়িটি ঘন্টায় গতিবেগ কত? মানে 1 ঘন্টা গতিবেগ মানে কতটুকু যাবে, ঠিক আছে? 1 ঘন্টায়, ওকে। 1 সেকেন্ডে যদি এত যায়, দেখো এই যে মানটা, এটা কিন্তু 1 সেকেন্ডে গেছে, তাহলে 1 ঘন্টায় কত? 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ডে এত মিটার যাবে। তো এত মিটার, এত কত কিলোমিটার কত হয়? একে 1000 দ্বারা ভাগ করলাম, এই যে 1000 দ্বারা যদি ভাগ করি তাহলে প্রথমে 1000 না, প্রথমে 100 দ্বারা ভাগ করতে হবে, কারণ এটা সেন্টিমিটার, এটা মিটারে নিয়ে নিলাম, তারপরে মিটারকে আবার কিলোমিটারে নেবো, এই জন্য আরো 1000 দ্বারা ভাগ করলাম, ঠিক আছে? কত হয়? 44 দশমিক সামথিং, 44.33 এরকম আসে, তার মানে এটা অ্যান্সার হবে খ। তো এইভাবে আমরা কিন্তু আমাদের যে সপ্তম অধ্যায় ছিল তার এমসিকিউ মানে 66টা এমসিকিউ শেষ করে ফেললাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এখানে দেখো, পরবর্তী ক্লাসে আমরা এক কথায় উত্তরগুলো দেখবো। তো ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। প্রতিদিন সন্ধ্যা 7টায় আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য ফ্রি লাইভ ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। লাইভ ক্লাসে আমরা বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো সলভ করে থাকি, মানে তোমাদের সাজেশন নিয়ে আলোচনা করে থাকি। তো তোমাদের ক্লাসগুলো যদি করতে চাও তাহলে সন্ধ্যা 7টায় আমাদের লাইভ ক্লাসে অ্যাটেন্ড করে ফেলো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।